সেই পিসি ভাইপোকে তুলে এনে ঝুলিয়ে উদম ওষুধ দিলেই তো সত্যিটা বেরিয়ে আসে। হিংসায় উস্কানি দেওয়ার অপরাধে কেন পিসি ভাইপোকে এখনো তোলা হচ্ছে না? 7 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রথমে যে অসভ্য ভাষণ, ইতর ভাষণ, যে জঘন্য নোংরা ভাষণ আপনারা শুনলেন, সেটা হচ্ছে ডায়মন্ড হারবারের সাংসদ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কয়েকদিন আগে নির্বাচনী প্রচারে গিয়ে গাড়ির ওপরে উঠে যেভাবে ওই মোফাক্কেরুল ইসলাম নামে একজন মালদায় একই রকমের ঘৃণা ভাষণ দিয়েছিলেন, এনআইএ গ্রেপ্তার করেছে, এখন সেই গরাদের আড়ালে রয়েছে। একদম একই কায়দায় একদম দু পায়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু 4 পায়ের জন্তুদের মতো কথা। কোনো সন্দেহ আছে আপনাদের? বলছে দিল্লির কোন বাবা তোদের বাঁচায় আমি দেখে নেব, বলছে কিনা। দেখুন, দুর্নীতি, মাফিয়াগিরি করা, চুরি করা, রেপ করা, সে চাকরি চুরি হতে পারে, বালি চুরি, খাদান চুরি, পাথর চুরি, কয়লা চুরি, এই পর্যন্ত একটা পরিচিতি ছিল। এরপরে প্রশ্ন উঠে গেল যে ভাইপো কি, মানে ওটাও ক্রাইম, একদম খুনের ক্রিমিনাল। প্রশ্নটা উঠলো কেন? এই যে দ্বিতীয় ছবিটা দেখালাম, দ্বিতীয় ছবিতে একজনকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। এর নাম চন্দ্রনাথ রথ। আমরা চন্দ্র বলে ডাকতাম, আমাদের বিশেষ বন্ধু ছিল। চন্দ্রর বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে, এবং 1998 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পরে চন্দ্র এবং তার পরিবার তৃণমূল করত। তারপরে শুভেন্দু অধিকারী যখন 2020 সালে তৃণমূলে লাথি মেরে থুতু ফেলে তিনি যখন বিজেপিতে চলে এলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে পতাকা নিয়ে, তখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মতো চন্দ্র এবং তাদের পরিবারও বিজেপিতে চলে এলো। চন্দ্রর মা হাসিরানী রথ ছিলেন ওই চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত একটা পঞ্চায়েত সমিতির নির্বাচিত কর্মাধ্যক্ষ। তিনি পদ ছেড়ে দিলেন। চন্দ্র বায়ুসেনাতে কাজ করত। বায়ুসেনা মানে এয়ারফোর্সে, এয়ারফোর্স ডিফেন্সের একজন দক্ষ কর্মী। চন্দ্র তার চাকরি ছেড়ে দিয়ে ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে শুভেন্দু অধিকারীর বিভিন্ন সহযোগী কাজ তিনি করতে শুরু করেন। আমাদের সঙ্গে তুমি সম্পর্ক ছিল। তো চন্দ্র এই মুহূর্তে হাসপাতালের মর্গে রয়েছে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা ভাইপো যে ক্রিমিনাল ভাষণ, ঘৃণা ভাষণ দিয়েছিল, একে আর আপনি বলতে ইচ্ছে করছে না। সেটা বলেছিল যে 4 তারিখের পরে দিল্লির কোন বাবা তোদের বাঁচায় দেখে নেব। ঠিক তার একদিন পরে, মানে 6 তারিখে, 6 মেতে, দেখুন চন্দ্র কিন্তু বিধানসভায় শুভেন্দুবাবুর ইয়ে ছিল,
টিভি চ্যানেল যেগুলো দেখাচ্ছে বা খবরের কাগজ যেগুলো দেখাচ্ছে, পিএ ঠিক না, টেকনিক্যাল টার্ম, কিন্তু প্রকৃত তার যে ডেজিগনেশন ছিল সেটা হচ্ছে ইএ, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আমি পরে ঘটনায় আসবো, তার আগে চন্দ্র সম্বন্ধে একটু বলে রাখি। চন্দ্র নন্দীগ্রামে 2021 সালে তো বটেই, তারপরে 2026 সালের নন্দীগ্রামের ভোটে, ভবানীপুরের ভোটে রাজ্যের প্রায় সমস্ত বিধানসভায় বিজেপি তো আলাদা করে তাদের টেকনিক্যাল হেল্প দিয়েছে, দিশা দেখিয়েছে, নেতারা গেছেন, কিন্তু গ্রাউন্ডে নেমে একদম আলাদা যে পরিকল্পনা করা এবং সেটাকে এক্সিকিউট করা, সেটা দায়িত্ব ছিল চন্দ্রের হাতে। শুভেন্দু বাবুর আলপিন টু এলিফ্যান্ট, মানে ফল খাবেন না জল খাবেন, রুটি খাবেন না ভাত খাবেন, কোন রঙের পাঞ্জাবি পরবেন, জুতোটা কি পরবেন, সবকিছু তীক্ষ্ণভাবে নজর রাখত চন্দ্রনাথ রথ, আমাদের বন্ধু। ভীষণ সিরিয়াস ছেলে, ভীষণ স্মার্ট ছেলে, দক্ষ ছেলে, মেধাবী ছেলে। আর এ পিসি এবং ভাইপোর নীতির প্রবল বিরোধী ছিল। এর সঙ্গে আমরা ঘন্টার পর ঘন্টা, গত কয়েক বছরের সম্পর্ক, যখন ঘন্টার পর ঘন্টা ধরে আমরা বসে কোনো কিছু আলোচনা করতাম, গল্প করতাম, চা পান করতাম, খাবার খেতাম, তখন এই তৃণমূল সরকারের বিভিন্ন নীতি নিয়ে চন্দ্র বলতো যে শুধুমাত্র, মানে ধরুন অগুন্তি দুর্নীতি, অগুন্তি পাপ, অগুন্তি ঘৃণা ভাষণ রয়েছে, যে কোনো একটা ইস্যুতেই এই পিসি ভাইপোকে অ্যারেস্ট করা যায়। ভারতীয় সংবিধান তাদেরকে এই ঔদ্ধত্য, এই দেশদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতা, এই দুষ্কর্ম করা কোনো অধিকার কাউকে দেয়নি। কিন্তু যেহেতু তারা ক্ষমতায় ছিল এ রাজ্যে, আর ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্য সরকারের, এটা সংবিধানই বলছে। তো সেই রাজ্য সরকারের যারা দায়িত্বে ছিল, তারা নিশ্চিন্তে পা নাড়তে নাড়তে তারা দুষ্কর্ম করে বেড়াতো। সরকারের মেয়াদ আজকে শেষ হয়ে গেছে। এরপরে মানে এখন সিচুয়েশনটা কি? আজকে অমিত শাহ আসছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল বিজেপি পরিষদীয় দলের যারা নির্বাচিত বিধায়ক তারা বৈঠকে বসবেন, তাদের নেতাকে বেছে নেওয়া হবে, মানে কে মুখ্যমন্ত্রী হবেন আগামীকালকে ঘোষণা করা হবে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন। ও যতই জল্পনা বলুন, কল্পনা বলুন, উমুক বলুন, তুমুক বলুন, কিচ্ছু কোনো রকমের কোনো জল্পনা নেই, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন। এবং তারপরের দিন অর্থাৎ 9 তারিখে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে থাকবেন, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন, আর এই জানোয়ারগুলোকেও ডাকা হবে, কিন্তু কেউ যাবে না। মানে ক্রিমিনাল মাইন্ডেড যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রাক্তন, তাকেও ডাকা হবে, কিন্তু সে যাবে না। অমিত শাহ তো অবশ্যই থাকবেন। আর রাজ্যপাল RN রবি শপথ বাক্য পাঠ করাবেন। সেগুলো সব ঠিক হয়ে গেছে, মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গেছে। তো এর মধ্যে চন্দ্রকে 6 তারিখে, মানে গতকালকে, মধ্যমগ্রামের কাছাকাছি, সেখানে চন্দ্রর গাড়িটা যাচ্ছিল। চন্দ্রকালকে বিধানসভায় এসছিল। বিধানসভায় যেহেতু ও কিন্তু কোনো বিজেপির কোনো পদে ছিল না, কোনো পার্টির কোনো নেতা বা কোনো পদে, তা না। চন্দ্র ছিল সরকারি আধিকারিক। আর এলওপি আপনারা জানেন, বিরোধী দলনেতা হচ্ছে পূর্ণ মন্ত্রীর সমতুল, যে কোনো ক্যাবিনেট মিনিস্টারের মতো তার সমান মর্যাদা। যদিও এ রাজ্যের সরকার সেই বিরোধী দলনেতাকে, তার জন্য বাংলো বরাদ্দ থাকে, তার জন্য অনেক কিছু বরাদ্দ থাকে, সেগুলো কিছু দেয়নি, কোনো অফিস দেয়নি। তো এই কারণে বিরোধী দলনেতার যে অফিস বিধানসভায়, সেটাই ব্যবহার করতে হতো। বিরোধী দলনেতার বিভিন্ন কাজ থাকে, গোটা পরিষদীয় দল তার উপর নির্ভরশীল, বিভিন্ন কাগজপত্র, বিভিন্ন রকমের কাজ থাকে। চন্দ্র বিধানসভায় যেত, প্রত্যেক দিন যেত, আমাদের সঙ্গে প্রত্যেক দিন দেখা হতো। দেখা না হলেও প্রত্যেক দিন রাত্রে নিয়ম করে কথা হতো। মানে পরশু রাতেও রাত 2টো নাগাদ 5 বার কথা হয়েছে, 5 বার। আমরা বিভিন্ন কথা বলছিলাম, সরকারে এলে কি কি করা যায় এইসব। তো চন্দ্র যেটা করত, যে এই সরকারের যে দুর্নীতিবাজ অফিসার, দুর্নীতিবাজ নেতা মন্ত্রী, সে একদম পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধায়ক, সাংসদ, IAS, IPS, WBPS বা WBCS বা PSC, মানে সমস্ত কিছু যারা যারা দুর্নীতির সঙ্গে জড়িত, পিসি ভাইপোর পদলেহনকারী, সেটা
তার মধ্যে সাংবাদিকদের নামও ছিল। একদম পরিষ্কার করে ডায়েরিতে টুকে রাখতো যে অমুক দিন অমুকে ও এই অপরাধটা করেছে, প্রত্যেকটা ডিটেলে চন্দ্র লিখে রাখতো। এরপরে গতকাল কি হলো আপনারা দেখলেন যে যখন ও বিধানসভায় এসেছিল গতকালকেও, সেখান থেকে নিজাম প্যালেসে যায়। শুভেন্দু অধিকারী কালকে সিইওর দপ্তরে এসেছিলেন, কলকাতায় তিনি দেখা করেছেন। তারপরে নিজাম প্যালেস বলে একটা কেন্দ্রীয় সরকারের একটা জায়গা আছে, সেখানে সরকারি অফিস আছে, সেখানে থাকার জায়গা আছে। তো শুভেন্দু বাবুরও সেখানে থাকার জায়গা আছে, নিজাম প্যালেস, এটা রবীন্দ্র সদনের কাছে। তো সেই নিজাম প্যালেসে ওখান থেকেই একজন দর্শক আগে জানতে চাইছিলেন নিজাম কি শাখাওয়াত কি। শাখাওয়াত হচ্ছে শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, যেটা ভবানীপুর কেন্দ্রের কাউন্টিং যেখানে হয়েছে, গণনা যেখানে হয়েছে, যেখানে মমতা ব্যানার্জি 15,000-এর বেশি ভোটে হেরে গেলেন, যেখান থেকে ঘোষণা হলো। এই নিজাম প্যালেস থেকে ওটা হাঁটা পথে খুব কাছে, 2-3 মিনিট দূরে, খুব কাছে। তো নিজামে কালকে শুভেন্দুবাবুর সঙ্গে চন্দ্র দেখা করলেন। তারপরে চন্দ্র চলে গেল মধ্যমগ্রাম। চন্দ্র কিন্তু প্রত্যেক দিন কলকাতা থেকে চণ্ডীপুর ফিরে যেত এই নির্বাচনী কাজের জন্য, অল্প মানে অস্থায়ী কয়েকদিন থাকার জন্য মধ্যমগ্রামে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। ওরকম কাজের জায়গা তার বিভিন্ন জায়গাতে ছিল, সেটা ভবানীপুরেও ছিল। এই যে অনেকে মিডিয়া বলছে না ওখানেই থাকতো মধ্যমগ্রামে, তা থাকতো না। চন্দ্রর বাড়িতে কয়েকটি সারমেয় রয়েছে, চন্দ্রর দাদা রয়েছে, দাদার পরিবার রয়েছে, মা আছেন। চন্দ্র ছোটবেলায় বাবা মারা যায়। চন্দ্র নিজে অকৃতদার, অর্থাৎ বিয়ে থা করেনি। তো একদম শুরুতে যেটা বলছিলাম যে এই যে অভিষেক ব্যানার্জি বা ভাইপো, এ বললো যে 4 তারিখের পরে দিল্লির কোন বাবা তোদের বাঁচায় আমি দেখে নেব, আমি নিজে সব দেখব। তারপর থেকে কি হলো? তারপর থেকে তো বিজেপি 207টা আসন পেল। এই ভাইপোর বাড়ির সামনে থেকে অকারণে যে স্ক্যানার, মানে যে কোনো ব্যাগ নিয়ে যান, বা ওইদিকে ওর বাড়ির সামনে ফুটপাথটা পুরো দখলে ছিল, গোটা রাস্তা দখলে ছিল। এলাকার লোকজন ভাইপোর বাড়ির সামনে দিয়ে গেলেও মোবাইল বের করতে পারতো না, তাদের চেকিং হতো। আর মমতার বাড়ির সামনে যে গলিটা ছিল সেখানে তো যেতেই পারতো না, আপনাকে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো একটা আই কার্ড দেখাতে হতো। ওখানে না থাকলে, ওখানকার বাসিন্দা না হলে কেউ ওই রাস্তা দিয়ে যেতে পারতো না, এটা ঘটনা। এবার তাদের যেহেতু তারা ক্ষমতায় রয়েছে, তারা Z+ নিয়ে নিয়েছে, পিসি ভাইপো দুজনে, পিসিরও Z+, ভাইপোরও Z+। Z+-এর বাইরেও যখন তারা যাতায়াত করতো পুরো গ্রিন করিডোর করে, 40টা 50টা করে গাড়ি আর কয়েক হাজার পুলিশ। নির্বাচনী প্রচারগুলোতে দেখা গেছে যে শুধু পুলিশ আর ওই মিডিয়ার পা চাটা কিছু চোরপোটার পদলেহনকারীরা, চটি চাটারা, এর বাইরে লোকজন হাতে গোনা হয়েছিল। সেখান থেকেই এদের বুঝে নেওয়া উচিত ছিল যে এরা ক্ষমতায় আসছে না, কিন্তু তারা যেন তেন প্রকারেণ ক্ষমতায় আসতে চেয়েছিল। তারা জানতো যে তাদের যে কোটার ভোট রয়েছে 30% বা 40% বাংলাদেশি রোহিঙ্গারা রয়েছে, তারা ভোট দিয়ে তাদেরকে জিতিয়ে দেবে। তারা ভোট দিয়েছে, কিন্তু এরপরে হিন্দু ভোট এককাট্টা হওয়ার কারণে পিসি ভাইপো সমূলে উৎখাত হয়ে গেছে। তারপরেও নরম গরম কথা, তারপরেও নোংরামি, তারপরে অসভ্যতা, তারপরেও ইস্তফা না দেওয়ার নাটক, এগুলো হলো। আর কলকাতা পুলিশের তরফে যে বাড়তি নিরাপত্তাটা ছিল, মানে বৈভব ছিল, ওই যে স্ক্যানার মেশিন বলুন, আর বাড়ির সামনে কয়েকশো করে পুলিশ দাঁড় করিয়ে রাখা, সাধারণ মানুষের উপর অত্যাচার করা, সেটা বন্ধ হয়ে গেল ফল প্রকাশের পরে। এরপরে গতকালকেই ভাইপোর বাড়ির সামনে থেকে স্ক্যানার তুলে নিয়ে চলে গেল কলকাতা পুলিশ। ভাইপোর বাড়ির সামনে গিয়ে ওখানকারই মানুষজন, তার প্রতিবেশীরা, তারা হাত তুলে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকলো। ভাইপো নিশ্চয়ই তার বাড়ির বাইরে তো সিসি ক্যামেরায় মোড়া, বাড়িতে বসে বসে সবকিছু দেখে, বাইরে কি হচ্ছে না হচ্ছে, কে আসছে না আসছে, কে টাকা নিয়ে আসতো বা কে অন্য কিছু নিয়ে আসতো, সেগুলো ওই সিসি ক্যামেরায় ভাইপো বসে বসে দেখতো। ভাইপোর ভেতরে বিরাট ব্যাপার, এসকালেটার আছে, ভাইপোর বিরাট ইন্টেরিয়ার, কোটি কোটি টাকার, কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি। ভাইপোর তো অভিযোগের শেষ নেই, সোনা পাচার, কয়লা পাচার, বালি পাচার, চাকরি পাচার, সব মেয়ে পাচার, শিশু পাচার, প্রচুর অভিযোগ আছে। তো সেই ভাইপো যে কিনা নিজেকে মনে করতো জগদীশ্বর, পৃথিবীশ্বর, ডোনাল্ড ট্রাম্পের থেকেও বেশি ক্ষমতাবান, তার বাড়ির সামনে থেকে যখন গোটা পুলিশ সরে গেল, একদম পাশের বাড়ির লোকজন, সাধারণ মানুষ যখন এসে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকলো, জয় শ্রীরাম লেখা পতাকা যখন ভাইপোর ওই বাড়ির কার্নিচে পুঁতে দিল, তারপরে
ভাইপোর মধ্যে কি হলো? ভাইপোর বাইরে বাহ্যিক যে ছবি আপনারা দেখেছেন সাংবাদিক বৈঠকে, সেখানে তো কাঁদো কাঁদো অবস্থা, ঘুম হচ্ছে না, অসুস্থ হওয়ার লক্ষণ। ভাইপোর মধ্যে দেখুন পুলিশ তদন্ত করছে, এর পরের পার্টটা পুলিশ ভালো বলতে পারবে, এর পরের পার্টটা আমরা স্পেকুলেটিভ কথা বলতে পারি। ভাইপো ক্রিমিনাল মাইন্ডেড হয়ে কোনো ভাড়াটে খুনেকে লাগিয়ে দেয়নি তো। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হয়েছে, চন্দ্র যখন বিধানসভা থেকে বেরিয়ে নিজামে গেল, নিজাম থেকে বেরিয়ে মধ্যমগ্রামের দিকে যাচ্ছিল, এয়ারপোর্ট থেকে পেরিয়ে তার গাড়ি মানে স্করপিওতে ও যাতায়াত করত। স্করপিওটা যখন যাচ্ছিল মধ্যমগ্রামের, ও যেখানে থাকতো অস্থায়ী ঘর ভাড়া নিয়েছিল, সেখানে যাওয়ার আগে একটা ভুয়া নাম্বার প্লেট লাগানো 4 চাকার গাড়ি, যার রেজিস্ট্রেশন ওই নাম্বারে রেজিস্ট্রেশন হয়েছে শিলিগুড়িতে, যদিও সেই মালিক বলছেন যে ওই গাড়ি আমার না, গাড়িটা হয়তো চোরাই গাড়ি, গাড়িটা হয়তো অন্য কারো, ভুয়া একটা নাম্বার প্লেট লাগানো ছিল। ওইরকম একটা 4 চাকার গাড়ি এবং একটা বাইক চন্দ্রকে ধাওয়া করছিল মানে ওই রাস্তা তো আর ভাইপোর মতো গ্রিন করিডোর করে যাওয়া না, পাবলিক যাচ্ছে, চন্দ্রর গাড়িও যাচ্ছে, সমস্ত গাড়ি যাচ্ছে, অসুবিধা নেই। চন্দ্রর গাড়ির যে ড্রাইভার তার নাম বুদ্ধদেব, বুদ্ধদা, তার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে। এরপরে হলো কি, চন্দ্রর গাড়ির সামনে ওই 4 চাকার গাড়িটা চলে এলো, চন্দ্রর এই বুদ্ধদা ব্রেক করলো, বুদ্ধদার পাশে ছিল চন্দ্র, মানে একদম সামনের সিটে। গাড়িটা দাঁড়িয়ে গেল চন্দ্রদের, তারপরে একটা বাইক এলো, বাইকে চালকের, ওই বাইকটারও ভুয়া নাম্বার প্লেট, বাইক চালকের হেলমেট পরা ছিল, একদম অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বার করে এলোপাথারি গুলি চালানো শুরু করলো এবং কাছে ঠেকিয়ে, মানে একদম নেটফ্লিক্সে যে সিরিজগুলো আপনারা দেখেন বা কোনো সিনেমায় দেখেন সেই রকম ঘটনা, একদম সেই রকম ঘটনা। জঙ্গলেরও একটা নিয়ম থাকে, কিন্তু এ রাজ্যে তো গত 15 বছরে কোনো নিয়ম কানুনের কেউ তোয়াক্কা করেনি। ওই যে চালক, যে বাইক চালক, সে এলো, এসে চন্দ্রর মাথায়, বুকে, শরীরে ঝাঁঝরা করে দিল। বুদ্ধ তার উপরেও গুলি চলেছে। তারপরে চন্দ্রকে নিয়ে যাওয়ার ছবি আপনাদের দেখালাম। এই মুহূর্তে মর্গে আছে, এই মুহূর্তে চন্দ্রের দেহ মর্গে আছে। আমাদের একটা ছোট্ট প্রশ্ন আছে যে আমরা যারা এ রাজ্যের বেশিরভাগ মানুষ যারা বিজেপিকে ক্ষমতায় আনলাম, আর বিজেপির রাজ্য সভাপতি শান্তি জল ছিটানোর কথা বলছেন, তিনি এবার কি বলবেন? পিসি ভাইপোকে তুলে আনা হবে না কেন? পিসি ভাইপোকে তুলে আনা হবে না কেন বলুন তো? যে পিসি বলে যে নির্বাচনের ফল প্রকাশের পরে গায়ে পোস্টার সেটে আমি বিজেপি করি না এ কথা ঘোষণা করতে হবে, যে পিসি বলে আমি 1 সেকেন্ডে 10,000 মানুষ জোগাড় করে দিতে পারি, আমি আছি বলে তোমরা ঠিক আছো, একদম নির্বাচনী প্রচারের সময় বলে। আর যে ভাইপো বলে যে 4 তারিখের পরে দিল্লির কোন বাবা তোদের বাঁচায় আমি দেখব, সেই পিসি ভাইপোকে তুলে এনে ঝুলিয়ে উদম ওষুধ দিলেই তো সত্যিটা বেরিয়ে আসে। কেন তোলা হচ্ছে না পিসি ভাইপোকে? কেন তোলা হচ্ছে না আমি সবই নয় এটা জানতে চাই রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশের কাছে। অন্যান্য দুষ্কর্ম তো ছেড়ে দিন, চার্জশিটে নাম আছে, কয়লা পাচারে নাম আছে, আইপ্যাক কেলেঙ্কারিতে নাম আছে, পিসি ফাইল ছিনতাই করেছিল, চাকরি চুরিতে নাম আছে চার্জশিটে, সেগুলো তো পরে ছেড়ে দিন। শুধুমাত্র হিংসায় উস্কানি দেওয়ার অপরাধে কেন পিসি ভাইপোকে এখনো তোলা হচ্ছে না? কেন? কোনো রাস্তাই নেই। এরা ভাড়াটে খুনি ছিল, এরা পালিয়েছে, এরা ভাড়াটে খুনি ছিল, সামান্য কিছু টাকা তাদেরকে দিয়ে তাদেরকে চন্দ্রকে মার্ডার করানো হয়েছে। তারা হয়তো বাংলাদেশ পালিয়ে গেছে, তারা হয়তো নেপাল পালিয়ে গেছে। সিসি ক্যামেরা নিশ্চয়ই পরীক্ষা করা হবে, নিশ্চয়ই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স পরীক্ষা করা হবে। আমাদের রাজ্যে দক্ষ পুলিশ অফিসাররা আছেন, তারা নিশ্চয়ই তদন্ত করবেন, এসআইটি গঠন করা হয়েছে।
কিন্তু পিসি ভাইপোকে কেন তোলা হবে না? চন্দ্র আমাদের ভাইয়ের মতো বন্ধু ছিল, ভাইয়ের মতো বন্ধু ছিল। আমাদের পরিবারের সদস্যদের গুলি করে খুন করে দিয়ে চলে যাবে, আর পিসি ভাইপো বাড়িতে বসে বসে টিভিতে সেই খবর দেখবে আর চা পান করবে। সেটা হতে পারে না। 12 ঘন্টা প্রায় হয়ে গেল। চন্দ্রর মা নিজে বলেছেন, নিজে দাবি করেছেন যে দেখুন, শুভেন্দু বাবুর চোখ, কান, হাত, পা, কান, মানে চন্দ্র সবকিছু দেখভাল করতো। শুভেন্দু বাবু কিন্তু একবারও কোনো রকমের কোনো উস্কানিমূলক কথা বলেননি। এরা ভেবেছে যে আমাদেরকে ভয় দেখিয়ে শুভেন্দু অধিকারীকে মেন্টালি উইক করে দেবে। শুভেন্দু অধিকারী অন্য ধাতুতে গড়া, আমাদের চোখে জল আসতে পারে, আমরা রাতে ঘুম না হতে পারে এই চিন্তায়, মানে চন্দ্রর জন্য আমাদের কোনো ভয় নেই। চন্দ্র যা ভাবতো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুভেন্দু বাবুকে ভালোবাসেন। একটা চন্দ্রকে সরিয়ে দিয়ে যদি ভাবে যে একটা এমন আতঙ্ক তৈরি করব, কেউ রাস্তার বাইরে বেরোবে না, কেউ শুভেন্দু অধিকারীকে ভালোবাসবে না, তার পাশে থাকবে না, তাহলে কিন্তু ভুল করছে এই পিসি ভাইপো। আরো বেশি আনুগত্য, আরো বেশি ভালোবাসা, আরো বেশি শ্রদ্ধা বাড়বে আমাদের। চন্দ্রর মা তিনি আজকে সকালে চণ্ডীপুরের বাড়ি থেকে তিনি জানিয়েছেন যে তিনি একজন মা, তিনি অপরাধীদের ফাঁসি চান না, তিনি চান যে শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ড হোক অপরাধীদের, তিনি চান এটা। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই ঘৃণা ভাষণের কথাও কিন্তু উল্লেখ করেছেন। বন্ধুরা, আপনারা কি মনে করেন এই ঘটনার পেছনে কারা দায়ী? কে করালো? কি উদ্দেশ্যে? এর পেছনে কি বিরাট কোনো রহস্য আছে? কিচ্ছু রহস্য নেই। এর পেছনে একটাই উদ্দেশ্য, যে শুভেন্দু অধিকারীকে মানসিকভাবে দুর্বল করে দাও। আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আপাতত এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।